আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে একটি ভুল ধারণা বিদ্যমান। ভুল ধারণাটি এরকম যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সৈন্য ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি ইরানের বিপক্ষে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। কারণ ইরান একটা শিয়া প্রধান দেশ। যে কোনো সময় মধ্যপ্রাচ্যে যে সুন্নি প্রধান দেশগুলো আছে সেখানে ইরান অ্যাটাক করতে পারে। এই অ্যাটাককে ঠেকানোর জন্য সুন্নি প্রধান দেশগুলো আমেরিকাকে টেনে নিয়ে আসছে আমেরিকার বিশাল যে বিমান ঘাঁটি, নৌঘাঁটি বা সৈন্য যে ঘাঁটি, সেই ঘাঁটিকে সুযোগ করে দিয়েছে ইরানকে ঠেকানোর জন্য। এবং মধ্যপ্রাচ্য যে দেশগুলো ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, মানে দুবাই সংস্থা আর বিভিন্ন কিছু অঞ্চল নিয়ে ইউনাইটেড আরব আমিরাত গঠিত, এখানে আমেরিকার ঘাঁটি রয়েছে এবং এই আমেরিকার ঘাঁটি থেকে তারা ইরানের সাথে পাল্টা যাতে প্রতিরোধ করতে পারে এই জন্য এই বেসগুলো তৈরি করা। কিন্তু আসলে বিষয়টি তা না। আগে আমাদের জানতে হবে যে এই বেসগুলো কবে থেকে তৈরি হলো এবং কেন তৈরি হলো, কী সুবিধাগুলো এই দেশগুলো পেল। এজন্য আমাদেরকে একটু ইতিহাস জানতে হবে। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তখন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জয়লাভ করে। কিন্তু আমেরিকার প্রচণ্ড পরিমাণ ওই বিশ্বযুদ্ধের সময় তাদের ক্ষয়ক্ষতি হয় এবং তাদের মধ্যে ধারণা থাকে যে তারা আর কখনো বিশ্বযুদ্ধে জড়াবে না। তারা এইবার তাদের অন্যভাবে তারা পৃথিবীকে শাসন করবে, যদিও বা তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে। ঠিক 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে, অর্থাৎ 1938 সালের দিকে সৌদি আরবে তেলের সন্ধান পাওয়া যায় এবং তখনকার 1938 সালে যখন তেলের হদিস পাওয়া যায়, তখন সৌদি আরব খুবই অনুন্নত ছিল, মানে একটা গ্রামের মতো ছিল, তেমন উন্নত ছিল না, খুবই একটা গরিব দেশ ছিল। এবং সেই সময় সৌদি আরবের প্রধান, মানে ক্ষমতার প্রধান ছিলেন আব্দুল আজিজ ইবনে সৈয়দ। আর ঠিক তার বিপরীতে 1945 সালে বা 1938 থেকে 1945 সাল, এই সময়টায় ক্ষমতায় ছিলেন আমেরিকার ফার্নিং রুজভেল্ট। উনি তখন আমেরিকার ক্ষমতায় এবং ওনাকে বলা হয় যে আমেরিকার স্বপ্নদ্রষ্টা, অর্থাৎ উনি আমেরিকার ভবিষ্যৎ দেখতে পারতেন। তো রুজভেল্ট যখন ওই সময় আমেরিকার ক্ষমতায় ছিলেন তৎকালীন, আর এদিকে ইবনে আজিজ সৈয়দ উনি ভাবলেন যে আমি তো তেল পেয়ে গেছি এবং এটি মধ্যপ্রাচ্যের সব দেশ জানে, ক্ষমতাশীল দেশগুলোও জানে, কিন্তু আমার পক্ষে এই তেল উত্তোলন করা সম্ভব না। আর এই তেল উত্তোলন করার জন্য যে ধরনের মেশিন দরকার, যে ধরনের অর্থ খরচ করা সম্ভব, সেগুলো তখনকার সৌদি আরবের পক্ষে সম্ভব না। তাহলে এখন আমি কি করব? আবার এদিকে আমেরিকা যখন জানতে পারলো যে সৌদি আরবের কাছে তেল পাওয়া গেছে, তখন এরা পারস্পরিকভাবে যোগাযোগ শুরু করার পরে 1945 সালের 14 ফেব্রুয়ারি মিশরে এই আব্দুল আজিজ ইবনে সৈয়দ আর আছে ফার্নিং রুজভেল্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তারা একটা বৈঠকে বসলেন। বৈঠকে বসে তারা ঠিক করলেন যে সৌদি আরব, আমি তোমাকে নিরাপত্তা দেব, আমার সেনাবাহিনী তোমার সেনাবাহিনী, তোমার তোমার দেশে তুমি তেল উত্তোলন করবে, তোমার যাকে খুশি মন চায় তুমি তেল বিক্রি করো, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটি শর্ত আছে যে তুমি যে তেলটি বিক্রি করবা, ওই তেলটি তোমার ডলারে বিক্রি করতে হবে। অর্থাৎ তুমি ডলার ছাড়া তেল বিক্রি করতে পারবা না। আর এর জন্য তোমাকে সামরিক যত সাহায্য সহযোগিতা করার, তোমার যত নিরাপত্তা, এগুলো আমি দেব। বাস ইবনে আজিজ সৈয়দ তাতে রাজি হয়ে গেলেন। মোটামুটি সেইভাবে ব্যবসা শুরু করলেন, তেল উত্তোলন করে বিক্রি করলেন। সৌদি আরবে সেভাবে ব্যবসা করতেছেন এবং আমেরিকাও সৌদির সাথে সেইভাবে চুক্তি বাস্তবায়ন করতেছে। এই চুক্তিটার নাম হচ্ছে পেট্রো ডলার এগ্রিমেন্ট। এটা একটি মৌখিক চুক্তি, এটা তখনও কোনো লিখিত পরিত কোনো চুক্তি ছিল না। যাই হোক, এইভাবে চলতেছে। প্রায় 30 বছর পরে আপনার সিরিয়া এবং মিশর ইসরায়েলে আক্রমণ করে। যখন সিরিয়া, মিশর, ইসরায়েলে আক্রমণ করে,
তখন ওই আমেরিকা যা করে সাধারণত তাই করে, আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দেয় এবং সেই সাপোর্টে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আক্রমণ করে। তখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতাদের বিষয়টা গায়ে লাগে যে কিরে আমাদের বিষয়ে কেন আমেরিকা নাক গলাচ্ছে। মধ্যপ্রাচ্য তেল বিক্রি করা বন্ধ করে দেয়। মধ্যপ্রাচ্য যখন তেল বিক্রি করা বন্ধ করে দেয়, এটা হচ্ছে 1973 সালের ঘটনা। মধ্যপ্রাচ্য যখন তেল বিক্রি করে দেয় তখন আমেরিকা নাজেহাল অবস্থায় পড়ে যায়, আমেরিকা তেলের সংকটে পড়ে যায় এবং পরবর্তীতে একটি মধ্য ব্যবস্থার মাধ্যমে এই যুদ্ধটা শেষ হয় এবং আমেরিকা বুঝতে পারে যে এই তেল মধ্যপ্রাচ্যের এই সাহায্য সহযোগিতা ছাড়া, মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ ছাড়া আমরা পৃথিবী লিড করতে পারবো না এবং আমাদের এই মধ্যপ্রাচ্যের তেলের সাপোর্টটা দরকার, কারণ মধ্যপ্রাচ্য প্রায় 40% তেল পৃথিবীতে রপ্তানি করে। এরপরে আমেরিকা 1974 সালে, অর্থাৎ 1974 সালে তখনকার প্রেসিডেন্টের নাম হচ্ছে আমেরিকার নিক্সন, উনি হেনরি কিসিঞ্জারের মাধ্যমে 1974 সালে এই পেট্রো ডলার এগ্রিমেন্ট যে চুক্তি, এই চুক্তি তিনি বাস্তবায়ন করেন। এই চুক্তি যখন বাস্তবায়ন তিনি করেন, লিখিত অফিসিয়ালভাবে এই চুক্তি বাস্তবায়ন হয়। বাস্তবায়নের মধ্য দিয়ে সৌদি আরব আমেরিকার মধ্যে আবার একটা দরম মহরম সম্পর্ক চলতে হঠাৎ করে 1990 সালে সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট, উনি কুয়েত দখল করেন। কুয়েত তো উনি দখল করেই, কুয়েত দখল করতে করতে উনি সৌদি আরবের বর্ডার পর্যন্ত চলে গেছে, কারণ কুয়েত এবং সৌদি আরবের বর্ডার আছে কাছাকাছি, মানে ওরা বর্ডার শেয়ার করে আর কি। যখন সৌদি আরব এই ব্যাপারটা দেখতে পারে, তখন সৌদি আরব তার বন্ধু আমেরিকাকে ফোন দেয় যে সাদ্দাম হোসেন তো চলে আসছে, এখন কুয়েত দখল করে নিছে, এখন তোমার সাথে তো আমার পেট্রো ডলার এগ্রিমেন্ট চুক্তিটা আছে, তাহলে এখন তুমি কি করবা, করো আমার জন্য করো, আমি তো তোমার কথা মতো ডলারের বাইরে তো আমার তেল বিক্রি করি না, তোমার সাথে তো আমার চুক্তি ছিলই। তৎক্ষণাৎ আমেরিকা 5 লাখ সৈন্য সৌদি আরবে পাঠায়, বিমান বাহিনী পাঠায়, রণতরী পাঠায়, আরও 5 লাখ সৈন্য পাঠায়। তখন সাদ্দাম হোসেন বাধ্য হয় কুয়েত ছাড়তে এবং পিছু হাঁটতে। আমেরিকা যা করার তাই, আমেরিকা একবার যদি কোনো দেশে সৈন্য পাঠায়, সাধারণত সেই দেশ থেকে সহজে আমেরিকা সৈন্য উঠিয়ে নেয় না। সাদ্দাম হোসেন তো পিছু হাঁটতে বাধ্য হইল, আমেরিকাও সৈন্য 5 লাখ পাঠাইল, এই 5 লাখ বসে যায় সৌদি আরবে এবং পাশাপাশি মধ্যপ্রাচ্যে এই ওমান, কাতার, কুয়েতে বিভিন্ন জায়গায় আমেরিকা বসে যায়। বসে তারা কি করে যে তোমাদের যদি আক্রমণ হয় আমরা তোমাদের নিরাপত্তা দেবো, আমরা আসি, দূর থেকে আসাটা তো আমাদের জন্য বিশাল কষ্টের ব্যাপার, অনেক ব্যয়বহুল ব্যাপার, তাছাড়া আমরা থেকে তোমাদের সাহায্য সহযোগিতা করব, তোমরা এই খরচগুলো বহন করবা। এইভাবে মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের ঘাঁটিগুলো বসায় ওই সকল দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার নামে। আর আমাদের দেশে আমরা মনে করি যে শিয়া সুন্নি বিভেদগুলো ঠেকানোর জন্য, ইরানকে ঠেকানোর জন্য এই বিমান ঘাঁটিগুলো বসানো হয়েছে, যাতে ইরানের সাথে আক্রমণ হইলে এই সুন্নি দেশগুলো ওই দেশের সাথে আক্রমণ করতে পারে। কিন্তু ইতিহাস কিন্তু সেটা বলে না। এইভাবে আমেরিকা এই যে তেল, এই পেট্রো ডলার এগ্রিমেন্টের কারণে আমেরিকা মধ্যপ্রাচ্যে ঢোকে, তারা সেখানে ঘাঁটি বসায়, তারা অবস্থান নেয়, তারা তাদের কাজ করে। আর আমরা আছি শিয়া সুন্নি নিয়ে পড়ে, ইরান যাতে মধ্যপ্রাচ্যে আক্রমণ না করতে পারে এই জন্য ওই ঘাঁটিগুলো বসানো, এই নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু ইতিহাস সেটা বলে না। ইতিহাস আরও গভীর। এই পেট্রো ডলার এগ্রিমেন্টে কী হচ্ছে? পেট্রো ডলার এগ্রিমেন্টটা আপনাদেরকে বুঝতে হবে। সৌদি আরব ডলারের মাধ্যমে তেল বিক্রি করবে, তার বাইরে বিক্রি করতে পারবে না। মধ্যপ্রাচ্য ডলারের মাধ্যমে তেল বিক্রি করবে, তেল বিক্রি করলো, ডলার নিল। যে দেশগুলো তেল কিনলো তারা ডলার কোথা থেকে পেল? তারা আমেরিকা থেকে নিয়ে কাকে দিল? সৌদি আরবকে দিল। সৌদি আরব কী করলো? সৌদি আরবে তো কারেন্সি তো আর ডলার না, সৌদি আরব আবার আমেরিকায় পাঠাবে। কীভাবে পাঠাবে? হয় কোনো কিছু কিনবে, নাহলে সেই দেশে জমা রাখবে, অথবা সেই দেশে সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র কিনবে। ঘুরে ফিরে লাভবান আমেরিকা। ডলার সে বিক্রি করবে, আপনাকে দেবে, আবার আপনি
আমেরিকাকে দেবেন। এইভাবে ডলার এত শক্তিশালী অবস্থানে চলে আসছে এবং পৃথিবী লিড করতেছে। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার। ধন্যবাদ।